হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমি আফসারা হক তোমাদের সবাইকে স্বাগত জানাই GoG8-এ। বন্ধুরা, আজ আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের পরিপাক ও শোষণ অধ্যায় থেকে বৃহদন্ত্র ও স্থূলতা সম্পর্কে জানব। এই পর্যন্ত আমরা আমাদের দেহের বিভিন্ন পরিপাক গ্রন্থি, অঙ্গ ইত্যাদি সম্পর্কে জেনেছি। আর সেই ধারাবাহিকতায় আজ আমরা আমাদের পরিপাকতন্ত্রের সর্বশেষ অঙ্গটি সম্পর্কে জানব। তোমরা কি বলতে পারো এটি কি? হ্যাঁ বন্ধুরা, এটি হলো বৃহদন্ত্র। এবার তাহলে চলো শুরু করা যাক। বৃহদন্ত্র আসলে কি? মানুষের পৌষ্টিকতন্ত্রের ক্ষুদ্রান্তের ইলিয়ামের পেছন থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত মোটা নলাকার ও খাদযুক্ত এরকম অংশকে বৃহদন্ত্র বলে। এর দৈর্ঘ্য প্রায় 1.5 মিটার, যা 3টি অংশে বিভক্ত। মূলত খাদ্যের পরিপাক এবং পরিপাকৃত খাদ্য দেহের শোষণের পর যে অংশটুকু অপাচ্য থাকে বা শোষিত হয় না, তা বৃহদন্ত্রে প্রবেশ করে। সম্মুখের জেজুনাম সংলগ্ন স্ফীত গোল অংশটিকে বলা হয় সিকাম, ইউ আকৃতির বড় অংশটিকে কোলন এবং পশ্চাতের পায়ু সংলগ্ন থলি আকৃতির অংশটি মলাশয়। আর এই যে সিকামের সাথে একটি বদ্ধ ধরনের থলিযুক্ত অবস্থায় দেখা যাচ্ছে, এর নাম অ্যাপেন্ডিক্স। কোলনের কিন্তু আবার 4টি অংশ রয়েছে। এগুলো হলো ঊর্ধ্বমুখী, অনুপ্রস্থ, নিম্নমুখী এবং সিগময়েড কোলন। আচ্ছা, এবার দেখে নেওয়া যাক এই বৃহদন্ত্র কি কি কাজ করে। মানুষের বৃহদন্ত্র প্রধানত যে কাজগুলো সম্পন্ন করে তার মধ্যে প্রথমেই আসে ব্যাকটেরিয়ার ক্রিয়া। বৃহদন্ত্রে বিভিন্ন ধরনের প্রায় 500 প্রজাতির ব্যাকটেরিয়া মিথজীবী হিসেবে বাস করে। এরা খাদ্যের অপাচ্য অংশের গাজন ও পাচন ঘটায়। ব্যাকটেরিয়া বৃহদন্ত্রের সেলুলোজ, হেমিসেলুলোজ ও অপাচ্য পলিস্যাকারাইডকে গাজন প্রক্রিয়ায় ভেঙে অ্যাসিটিক অ্যাসিড, বিউটানিক অ্যাসিড ইত্যাদি স্বল্প দৈর্ঘ্যের ফ্যাটি অ্যাসিড উৎপন্ন করে এবং কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন ও মিথেন গ্যাস মুক্ত করে। এক্ষেত্রে স্বল্পদৈর্ঘ্য ফ্যাটি অ্যাসিড কি করে? এরা ব্যাকটেরিয়া ও কোলনের প্রাচীর কোষে শক্তি যোগায়। বন্ধুরা, এক্ষেত্রে স্বল্পদৈর্ঘ্য ফ্যাটি অ্যাসিড কি করে? এরা ব্যাকটেরিয়া ও কোলনের প্রাচীর কোষে শক্তি যোগায়। আবার বৃহদন্ত্রে অবস্থিত ব্যাকটেরিয়া ভিটামিন কে ও ভিটামিন B12-এর ফলিক অ্যাসিড উৎপন্ন করে। এবার আমরা জানব বৃহদন্ত্রের দ্বিতীয় কাজটি, যা হলো শোষণ। ক্ষুদ্রান্ত্র থেকে আগত পরিপাক বর্জ্যে অবস্থিত পানির প্রায় 70 থেকে 80% অভিস্রবণের মাধ্যমে বৃহদন্ত্রে শোষিত হয়ে কঠিন মলের আকার ধারণ করে। কিছু পরিমাণ অজৈব লবণ, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ফলিক অ্যাসিড, ভিটামিন বি এবং ভিটামিন কে বৃহদন্ত্রে শোষিত হয়। বন্ধুরা, এখন আমরা জানব ক্ষরণ সম্পর্কে। বৃহদন্ত্রের মিউকোসা স্তরে অবস্থিত গবলেট কোষ মিউকাস ক্ষরণ করে এবং বৃহদন্ত্রের অভ্যন্তরভাগকে পিচ্ছিল রাখে। খাদ্যের অসার অংশ সঞ্চয় বৃহদন্ত্রের আরও একটি কাজ। ক্ষুদ্রান্তে পরিপাক ও শোষণের পর খাদ্য ও পাচক রসগুলোর অবশিষ্ট উপাদান ইলিওকোলিক পেশি বলয় অতিক্রম করে সিকাম ও কোলনে প্রবেশ করে এবং সেখানে দীর্ঘ সময় জমা থাকে। মল উৎপাদন বৃহদন্ত্রের আরও একটি কাজ। দৈনিক প্রায় 350 গ্রাম তরল মণ্ড বৃহদন্ত্রে প্রবেশ করে। মণ্ড থেকে শোষণের মাধ্যমে প্রায় 135 গ্রাম আর্দ্র মল উৎপন্ন হয়ে দেহের বাইরে নিষ্ক্রান্ত হয়। বন্ধুরা, এবার আমরা আলোচনা করব মলত্যাগ নিয়ে, যা কিনা মানবদেহের অনেক গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া। যে প্রক্রিয়ায় খাদ্যের অপাচ্য অংশ মল রূপে দেহের বাইরে নির্গত হয় তাকে মলত্যাগ বা ডেফিকেশন বা ইজেকশন বলে। আমাদের গৃহীত খাদ্যের অপাচ্য, অশোষিত ও দেহে পুষ্টিমূল্যহীন বস্তুকে রাফেজ বলা হয়, যা বিশেষ প্রক্রিয়ায় মলে পরিণত হয়। আর এদিকে বৃহদন্ত্রের প্রাচীর থেকে ক্ষরিত মিউকাস লুব্রিক্যান্টের মতো কাজ করে। ফলে কি হয়?
ফলে মল নির্গমন সহজ হয়। আচ্ছা বন্ধুরা, তোমরা কি জানো মল কেন বা কিভাবে দুর্গন্ধযুক্ত হয়? আসলে মল বৃহদন্ত্রে কয়েক ঘন্টা অবস্থান করে, আর এ সময়ে ভেতরে ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে বিভিন্ন সালফার ঘটিত গ্যাস উৎপন্ন হয়, যার ফলে মল দুর্গন্ধযুক্ত হয়। কিন্তু ঠিক কী প্রক্রিয়ায় মলত্যাগ সম্ভব তাই এখন আমরা জানব। এক্ষেত্রে মলাশয়ে প্রবেশ করলে মলাশয়ের প্রাচীরে চাপ সৃষ্টি হয়, ফলে ডেফিকেশন প্রতিবর্তী ক্রিয়া ঘটে, আর এর ফলে কোলনে পেরিস্টালসিস শুরু হয় এবং মলকে নিচের দিকে ঠেলে দেয়। উদরপেশি এবং ডায়াফ্রামের ঐচ্ছিক সংকোচনের ফলে পায়ুনালীর ভেতরে স্ফিংক্টার পেশি শিথিল হয় এবং মল পায়ুপথে দেহের বাইরে বেরিয়ে আসে। পূর্ণবয়স্ক মানুষ দিনে একবার বা দুবার, আর শিশুরা বেশ কয়েকবার মলত্যাগ করে। বন্ধুরা, তোমরা স্ক্রিনে যে বাচ্চাটাকে দেখছো ওর নাম তাজ। সবাই ওকে মোটা বলে খ্যাপায়, কিন্তু বাচ্চাটির মা মনে করেন যে তাজ মোটা নয়, বরং স্বাস্থ্যবান, কারণ তিনি স্বাস্থ্যই সকল সুখের মূল এই নীতিতে বিশ্বাসী। একদিন কি হলো, একদিন তাজ অনেক অসুস্থ হয়ে পড়ল, আর তার মা তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। তখন ডাক্তার তাকে বুঝিয়ে বললেন যে দীর্ঘকায় ও মোটাসোটা হওয়া মানেই স্বাস্থ্যবান হওয়া নয়, বরং রোগ ব্যাধি বা অন্যান্য অস্বাভাবিক পরিস্থিতি মুক্ত শারীরিক, মানসিক ও সামাজিক মঙ্গলকর অবস্থাকে স্বাস্থ্য বলে। বন্ধুরা, আদর্শ দৈহিক ওজনের 20% বা তারও বেশি পরিমাণ মেদ দেহে সঞ্চিত হলে তাকে স্থূলতা বলে, ঠিক যেমনটা হয়েছে এই তাজের ক্ষেত্রে। স্থূলতাকে স্বাস্থ্যের পরিবর্তে অসুস্থতা হিসেবে বিবেচনা করে চিকিৎসা বিজ্ঞানে ব্যারিয়াট্রিক্স নামক একটি নতুন শাখার সৃষ্টি হয়েছে। স্থূলতার ফলে দেহের ওজন কিন্তু স্বাভাবিকভাবেই বেড়ে যায়। পূর্ণবয়স্ক মানুষের দেহের মাত্রাতিরিক্ত ওজন নির্ধারণের জন্য উচ্চতা ও ওজনের যে আনুপাতিক হার উপস্থাপন করা হয় তাকে দেহের ওজন সূচক বা বডি মাস ইন্ডেক্স বা বিএমআই বলে। কিন্তু এই বিএমআই কিভাবে কাজ করে তা কি আমরা জানি? বিএমআই হলো কিলোগ্রামে দেহের ওজন বাই মিটারে ব্যক্তির উচ্চতা স্কোয়ার। এটা কিন্তু মনে রাখতে হবে। স্বাভাবিক মানুষের জন্য 2000 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিএমআইয়ের একটি নির্দেশিকা প্রদান করে, যা দিয়ে সহজেই স্থূলতার কোন স্তরে আছে তা বোঝা যায়। আর সেই অনুযায়ী 18.5 থেকে 24.99 কেজি পার মিটার স্কোয়ার হলো স্বাভাবিক ওজন, কিন্তু এর কম হলে তাকে নিম্নমাত্রার ওজন ধরা হয়। উল্টো দিকে 25 থেকে 29.99 কেজি পার মিটার স্কোয়ার হলো অতিরিক্ত ওজন। আবার ক্লাস 1 ওবেসিটি হবে 30 থেকে 34.99 কেজি পার মিটার স্কোয়ার। 35 থেকে 39.99 কেজি পার মিটার স্কোয়ার মানে ক্লাস 2 ওবেসিটি, আর 40 কেজি পার মিটার স্কোয়ারের বেশি হলে ক্লাস 3 ওবেসিটি নির্দেশ করে। তবে বিএমআই যদি 50 থেকে 100 হয় তবে এই ওবেসিটিকে মরবিড ওবেসিটি বা ব্যাধিগ্রস্ত বিভৎস স্থূলতা বলে। বন্ধুরা, তোমরা কি জানো এই স্থূলতার কারণে অনেক রোগ হতে পারে? তার মধ্যে রয়েছে করোনারি হৃদরোগ, টাইপ 2 ডায়াবেটিস, ক্যান্সার, উচ্চ রক্তচাপ, স্ট্রোক, যকৃৎ ও পিত্তথলির অসুখ, স্লিপ অ্যাপনিয়া, অস্টিওআর্থ্রাইটিস, বন্ধ্যাত্ব ইত্যাদি। এত সব রোগের কারণ এই স্থূলতা। ঠিক কি কি কারণে হয় তা কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে। চলো তাহলে কারণগুলো জেনে আসি। ব্যক্তি পর্যায়ে অতিরিক্ত ক্যালোরি গ্রহণ কিন্তু পর্যাপ্ত কায়িক পরিশ্রম না করাকে স্থূলতার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়। অন্যদিকে সামাজিক পর্যায়ে সুলভ মজাদার খাবার, গাড়ির উপর নির্ভরতা বেড়ে যাওয়া এবং উৎপাদন যন্ত্রের ব্যাপক ব্যবহারকে স্থূলতা বৃদ্ধির কারণ ধরা হয়। তবে চিকিৎসা বিজ্ঞানীরা কিছু কারণকে স্থূলতার জন্য বিশেষভাবে দায়ী করেছেন। তার মধ্যে প্রথমেই হলো জিনগত কারণ। সফল বিপাক এবং দেহে মেদ সঞ্চয় ও বিস্তারের ক্ষেত্রে গুচ্ছ জিন ভূমিকা পালন করে। স্থূলকায় বাবা মায়ের সন্তান প্রায় 80% ক্ষেত্রে স্থূলকায় হয়। নিম্ন বিপাক হার এবং জিনগত সংবেদনশীলতা স্থূলতার কারণ হয়ে দাঁড়ায়। পরিবারের জীবনযাত্রার উপর স্থূলতা প্রকাশ অনেকখানি নির্ভর করে।
কারণ খাদ্যাভ্যাস পারিবারিকভাবেই গড়ে ওঠে। চর্বিযুক্ত ফাস্টফুড যেমন বার্গার, পিৎজা ইত্যাদি খাওয়া, ফল, সবজি, অপরিশোধিত কার্বোহাইড্রেট যেমন লাল চালের ভাত না খাওয়া, অ্যালকোহল জাতীয় পানীয় পান করা, দামি রেস্তোরাঁয় খাওয়ার আগে ক্ষুধাবর্ধক ও খাওয়ার শেষে চর্বি, চিনিযুক্ত ডেজার্ট খাওয়া স্থূলতার অন্যতম কারণ। বন্ধুরা, আবেগ ও মানসিক আঘাতও কিন্তু স্থূলতার একটি কারণ। বিষণ্ণতা, আশাহীনতা, ক্রোধ, একঘেয়েমিজনিত বিরক্তি, নিজেকে ছোট ভাবা, বিভিন্ন দুঃখজনক ঘটনাবলী যেমন শৈশবকালীন শারীরিক মানসিক অত্যাচার, পিতামাতা হারানোর বেদনা, বৈবাহিক পারিবারিক সমস্যা ইত্যাদি অতিভোজনকে উস্কে দেয়, আর এর ফলে স্থূলতা দেখা দিতে পারে। সারাদিন বসে বসে যারা কাজ করেন তাদের জন্য স্থূলতার ঝুঁকির প্রভাব মারাত্মক। ঠায় বসে থেকে কাজ করা এবং সহকর্মীদের চাপে ফাস্টফুড জাতীয় খাবার খাওয়া, কাজ শেষে পায়ে হেঁটে বা সাইকেলে না গিয়ে গাড়ি চেপে বাসায় ফেরা, এই কাজগুলো কিন্তু স্থূলতার জন্য দায়ী। বিশ্রামের সময় বাসায় বসে কেবল রিমোট কন্ট্রোল টিভি দেখা, ইন্টারনেট ব্রাউজ করা বা কম্পিউটারে গেম খেলার কারণে কায়িক পরিশ্রমের অভাব হয়। আবার রাতে 6 ঘন্টার কম ঘুম হলে দেহে হরমোনজনিত পরিবর্তন ঘটে, আর এর ফলে ক্ষুধা বেড়ে যায়, ফলে বেশি পরিমাণ খাদ্য গ্রহণ করায় স্থূলতার সৃষ্টি হয়। গড়পড়তায় নারীর চেয়ে পুরুষ দেহে বেশি পেশি থাকে, আর পেশি অন্যান্য টিস্যুর চেয়ে বেশি ক্যালোরি ব্যবহার করে, ফলে পুরুষ দেহে নারীর চেয়ে বেশি ক্যালোরি ব্যবহার হয়। আর এই কারণেই নারী পুরুষ একই পরিমাণ আহার করলেও নারী দেহে মেদ জমার আশঙ্কা বেশি থাকে। এছাড়াও প্রতিবার গর্ভধারণে অধিকাংশ ক্ষেত্রে নারী দেহে 4 থেকে 6 পাউন্ড ওজন বেড়ে যায়। বন্ধুরা, অসুখের প্রতিক্রিয়া যেমন পলিসিস্টিক ওভারি সিনড্রোম, কুসিং সিনড্রোম, হাইপোথাইরয়েডিজম হলে নারী দেহে স্থূলতা দেখা দিতে পারে। এরকমই কিছু ওষুধ আছে যেমন কর্টিকোস্টেরয়েডস, বিষণ্ণতা দূর করার ওষুধ, জন্মবিরতিকরণ বড়ি, ইনসুলিন ও কিছু ডায়াবেটিক প্রতিষেধক ওষুধও স্থূলতার সম্ভাবনাকে বাড়াতে পারে। এছাড়াও সুস্বাস্থ্য সম্পর্কে ধারণা না থাকা, সুষম খাদ্য সম্পর্কে জ্ঞানের অভাব, স্থূলতার ক্ষতিকর প্রভাব সম্পর্কে না জানা ইত্যাদি কারণে স্থূলতা দেখা দেয়। বন্ধুরা, স্থূলতার কারণে আমাদের বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যা দেখা দেয়, যেমন গড় আয়ুষ্কাল 6 থেকে 7 বছর কমে যেতে পারে, উচ্চ রক্তচাপ, রক্তে বেশি কোলেস্টেরল, উচ্চ ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে যায়। আবার দেহের মেদের পরিমাণ বেড়ে গেলে ইনসুলিনের সাড়া প্রদান হ্রাস পায়। এর ফলে রক্তে শর্করার পরিমাণ অনিয়ন্ত্রিত হয়ে পড়ে, আর অতিরিক্ত মেদের কারণে পুরুষদের 64% এবং মেয়েদের 77% ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে। বন্ধুরা, এগুলো ছাড়াও স্থূলতার কারণে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়, বিশেষ করে হার্ট ডিজিজ, মায়োকার্ডিয়াল ইনফার্কশন, হার্ট ফেইলিওর, গর্ভাবস্থায় জটিলতা। এছাড়াও ঋতুস্রাবজনিত অসুস্থতা, বন্ধ্যাত্ব, বিভিন্ন ধরনের ক্যান্সার, অস্টিও আর্থ্রাইটিস, টাইপ 2 ডায়াবেটিস, শ্বাস প্রশ্বাসের ত্রুটি ইত্যাদি। বন্ধুরা, স্থূলতাজনিত ঝুঁকির মধ্যে কেউ থাকি বা না থাকি, সবারই এই বিষয়ে সতর্ক থাকা উচিত এবং স্থূলতা প্রতিরোধ করা উচিত। এজন্য কিছু আচরণ কেন্দ্রিক বিষয়গুলো গুরুত্বের সঙ্গে গ্রহণ, পালন ও অনুসরণ করতে হবে। নিয়মিত ব্যায়াম, সপ্তাহে অন্তত 150 থেকে 250 মিনিট দ্রুত হাঁটা বা সাঁতার কাটার অভ্যাস করতে হবে। স্বাস্থ্যসম্মত খাদ্য গ্রহণ, কম ক্যালোরি ও পুষ্টি সমৃদ্ধ ফল, সবজি ও গোটা শস্যদানা গ্রহণ করতে হবে। এছাড়া চর্বিযুক্ত খাবার, মিষ্টি সমৃদ্ধ আহার গ্রহণ নিয়ন্ত্রণে রাখতে হবে। অ্যালকোহল গ্রহণ নিষিদ্ধ করতে হবে। আর ভুক্তভোগীরা যেন আহার গ্রহণের সময় তাদের জন্য নির্ধারিত খাবার তালিকা কঠোরভাবে মেনে চলেন, সেদিকে দৃষ্টি রাখতে হবে। রুটিন মাফিক চলাফেরা, প্রতি সপ্তাহে নিয়মিত অন্তত একবার নিজের ওজন মেপে দেখতে হবে। রুটিন অনুযায়ী খাদ্য গ্রহণের প্রভাব কতখানি সফল হয়েছে তা সবসময় চেক করতে হবে। দীর্ঘমেয়াদী ফল পেতে হলে খাদ্য ও ব্যায়াম সংক্রান্ত তালিকার প্রতি অটল বিশ্বস্ত থাকতে হবে। বন্ধুরা,
এবার হলো চিকিৎসা। অর্লিস্ট্যাট, লরক্যাসেরিন, ফেন্টারমিন ইত্যাদি ওষুধ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহৃত হয়ে থাকে। স্থূলতা প্রতিকারে মানুষ আজ ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারেও পিছপা হচ্ছে না। বন্ধুরা, আমাদের আজকের এপিসোড তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবারও কথা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে। আর সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গোজিয়েটের সাথেই থেকো। বন্ধুরা, তাহলে চলো আজকের পর্বে আমরা যা আলোচনা করলাম সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেই। ডেফিকেশন বা ইনজেকশন, যে প্রক্রিয়ায় খাদ্যের অপাচ্য অংশ মলরূপে দেহের বাইরে নির্গত হয় তাকে মলত্যাগ বা ডেফিকেশন বা ইনজেকশন বলে। বেরিয়াট্রিক্স, চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় স্থূলতার কারণ, প্রতিরোধ, চিকিৎসা ও অস্ত্রোপচার সম্বন্ধে আলোচনা করা হয় তাকে বেরিয়াট্রিক্স বলে।